দর্শক, উৎসব ও অর্থনীতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ হোসেন। শুরুতেই নিয়ে যেতে চাই ফ্ল্যাশব্যাকে। জানাতে চাই ভারত থেকে গরু আমদানি করতে গিয়ে এবার কি কি চড়াই উতরাই পেরিয়েছে বাংলাদেশ। লোকসভা নির্বাচনের আগে থেকেই গরু বাণিজ্য ও গোমাংস নিয়ে বিতর্ক শুরু হয় ভারতে। হাক ডাক দিয়েই 500 কোটি রুপি ব্যয়ে গোমাতা সুরক্ষা কর্মসূচি হাতে নেয় ক্ষমতাসীন বিজেপি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর নির্দেশে বাংলাদেশে গরু পাচার ঠেকাতে নজরদারি বাড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। इंडो बांग्लादेश बॉर्डर की विजिट पर यदि मैं आया हूं तो हमारी विजिट की सार्थकता इसी में होगी कि यह जो गायों की तस्करी बांग्लादेश के लिए हो रही है यह रुकनी चाहिए। 1800 শতকের পর আবারও গোহত্যা নিষিদ্ধ করা হয় ভারতের মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, মুসলিম প্রধান কাশ্মীর সহ বেশিরভাগ রাজ্যে। আইন অমান্য করলে রাখা হয় সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 5000 রুপি জরিমানার বিধান। 121 কোটি জনসংখ্যার দেশ ভারতে বাস করে প্রায় 20 কোটি মুসলমান। তাই স্বভাবতই এই সিদ্ধান্তের বিরুদ্ধে ওঠে প্রতিবাদের ঝড়। ঈদুল আজহার আগে এমন নির্দেশনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন মুসলিম নেতারা। পাল্টা কর্মসূচি দেয় কট্টর হিন্দুবাদীরাও। হুরিয়াত নেতাদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার মধ্যেই এবার কোরবানির উপর নিষেধাজ্ঞা দিল কট্টর নরেন্দ্র মোদী। কাশ্মীরের মানুষের মাঝে ধর্মীয় বিভাজন সৃষ্টি করতেই এসব ঘৃণ্য কাজ করা হচ্ছে। হাদিসে তো বলা আছে গরুর মাংসে অনেক রোগের জন্ম নেয়, তাই এটা এড়িয়ে চলা উচিত। এছাড়া ধর্মীয় অনেক কিতাবে আমি পড়েছি অন্যদের অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ মুসলিমদের জন্য নিষিদ্ধ। ভারত সরকারের এমনতর অবস্থানে দেশি খামারিরা উৎসাহ পেলেও কোরবানির মৌসুমে দুশ্চিন্তায় পড়েন খাটাল মালিক ও গরু ব্যবসায়ীরা। সরকারিভাবে 10 লাখ পশু আসার আশ্বাস মিললেও দেশের 31 করিডরে দেখা যায় উল্টো চিত্র। অগ্রিম বিনিয়োগ করেও গরু না আসায় বাড়তে থাকে অস্থিরতা। এমন সময় মেলে নতুন খবর, সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ। অনেক টাকা ইনভেস্ট করে বসে আছে, দেখছেন তো যে কর্মচারী তাদের বেতন করে দিতে পারছে না। ওপাশে আপনার বর্ডারগুলোই লক্ষ লক্ষ পিস গরু অলরেডি আনাই আছে, যে গরুগুলো পার করার অপেক্ষায়। কিন্তু ভারতের সরকার প্লাস বর্ডার সিকিউরিটি যারা আছে বিএসএফ, এরা ওই গরুগুলো পার করতে দিচ্ছে না। সারা বছর গরুর মাংসের অভ্যন্তরীণ চাহিদার 90 ভাগই মেটে নিজস্ব উৎস থেকে, কিন্তু কোরবানির সময় 15 থেকে 20% ঘাটতি তৈরি হলে গত কয়েক যুগে তা পূরণ হয়েছে ভারত থেকে আমদানি করে। কিন্তু এবছর বিএসএফ নজরদারি বাড়ালে টোকেন নিয়ে মিয়ানমার থেকে গরু আনতে ছোটেন ব্যাপারীরা। সে সময় মেলে সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু আনার খবরও। দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম দিয়েই ভারতের সাথে প্রায় 3000 কিলোমিটার সীমান্ত ভাগাভাগি করে বাংলাদেশ। নিরাপত্তার দায়িত্ব বিজিবি 45 ব্যাটালিয়নের আওতাধীন 24টি বিওপির। এই সীমান্তের অন্তত 20টি পয়েন্ট দিয়ে গরু আসছে অভিনব কায়দায়। কাঁটাতারের ফাঁক গড়িয়ে বিছিয়ে দেয়া হচ্ছে কাঠের পাটাতন, পা বেঁধে তাতে ঠেলে দেয়া হচ্ছে জলজ্যান্ত গরু। বিএসএফ এর চোখ এড়িয়ে এভাবেই প্রতি বছর বিপজ্জনক পশু বাণিজ্যে জড়িয়ে পড়ছেন কয়েকশো মানুষ। এখানেই শেষ নয়, প্রশাসনকে ম্যানেজ করে গরু আসছে রাতের অন্ধকারেও। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। বৈধ অবৈধ সব খাটালে কয়েক দফা ঘুষ দিয়ে গরু বুঝে পেয়েছেন ব্যবসায়ীরা। এমন ঝুঁকির মুখে গেল 1 মাসে প্রাণ হারিয়েছেন 3 জন। অন্তত 30 জন রাখাল আটক বিএসএফ এর হাতে। বোর্ডে এসে বিএসএফ এ গঞ্জ মারছে, ফালা করা আছে, ফালা ঢুকাইছে, আর লকঘর বাড়ি মারছে, পাথর মারছে, মানে যা আছে ওর হাতে অস্ত্র সবই কিছু নিক্ষেপ করছে ওরা। তারা নিজস্ব জায়গায় রাখে, বাট এটা কোনো অফিসিয়াল বিট না, এটা কোনো অনুমোদন নাই। এখানে কিছু গরু রাখে, এখান থেকে তারা করিডোর করা এবং গরুগুলি নিয়ে যায়। আমরা বিজিবির পক্ষ থেকে যেটা ইস্যু করি যে করিডোর ঠিক মতো হচ্ছে এবং করিডোর করে গরুগুলি ঠিক মতো নিয়ে যাচ্ছে। সীমান্ত থেকে রাজধানীতে প্রতিটি গরু আনতে ব্যয় বাড়তি 2 থেকে 3000 টাকা। অভিযোগ রয়েছে এর বেশিরভাগই যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শ্রমিক সংগঠনের নেতাদের পকেটে। দর্শক, উৎসব ও অর্থনীতির এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। ফিরে এসে জানাবো কোরবানির আগে কেমন প্রস্তুতি নিয়েছিলেন খামারিরা।
ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত উৎসব ও অর্থনীতিতে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে প্রতি বছর ঈদুল আজহার আগে সারা দেশে ৯৬ লাখ পশু সরবরাহের প্রস্তুতি নেন খামারিরা। এর বাইরে গৃহস্থের হাতে থাকে আরও প্রায় ১০ লাখ। ব্যাংকের সাধারণত এমন পশুপালনে খুব একটা আগ্রহ দেখা যায় না, তাই এই মৌসুমে বিনিয়োগের জন্য বাধ্য হয়েই পারিবারিক উৎস কিংবা এনজিওর উপর নির্ভর করতে হয় সাধারণ খামারিদের। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারকান্দি গ্রামে শৈশব কেটেছে পনির সরকারের। পড়াশোনার পাট চুকিয়েছেন বহু বছর আগে। তখন থেকেই ইচ্ছে গড়ে তুলবেন নিজের খামার। মাঝে প্রবাস জীবনে কিছুটা ছন্দপতন ঘটলেও দমে যাননি। ৩ লাখ টাকা বিনিয়োগে লাভের দেখা মেলে কয়েক বছরই। স্বপ্ন এখন নতুন কিছু করার। 10 বছর আগে থেকে ব্রেনে আসছে। তো মাঝখান দিয়ে আমি আমার ভাই লিবিয়াতে থাকে আপনার প্রায় 31 বছর যাবত। ওইখানে গিয়েছিলাম, 1.5 বছরের মধ্যে ছিল, তখন ওইখানে যুদ্ধ লাগলো। তো ওইখানে থাকতে আমার স্বপ্নটা কাজ করছে যে কতদিনে বাড়িতে যাব, আমি এরকমভাবে একটা শুরু করব। যে গরু যদি আমরা বছরে 10,000 টাকা বেশি পাই, এটা যে কুরবানি করলো তার জন্য বেশি না, সে কুরবানি করছে আল্লাহর নামে, সেখানে টাকার হিসাব না। কিন্তু আমরা যদি 10,000 20,000 টাকা কম পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খামারিদের বিরাট লস। দেশের আনাচে কানাচে সাফল্যের এমন গল্প খুব একটা দুর্লভ নয়। মাংসের পাশাপাশি প্রতিদিনই বাড়ছে দুধ ও চামড়া চাহিদা। তার বিপরীতে প্রতি বর্গ কিলোমিটারে পাওয়া যাচ্ছে 145টি পশু, যার যোগান দেন মূলত দেশীয় খামারিরাই। বাছুর আসে গৃহস্থের বাড়ি কিংবা ভারত থেকে। অন্তত 7 থেকে 8 মাস পরিচর্যার পর এসব বড় হলে পশু বিক্রির জন্য তোলা হয় হাটে। সিপিটির গবেষণা বলছে গত 10 বছরে সারের পরিমাণ বাড়লেও গাভীর উৎপাদন কমেছে প্রায় 8%। একই সময়ে খাসি ও ভেড়ার উৎপাদন বেড়েছে 1 থেকে 4%। পাশাপাশি আমিষের চাহিদার বড় অংশ মিটছে পোলট্রি খাত থেকে। কিন্তু রোগের সংক্রমণে দৃশ্যপট পাল্টেছে বহুবার। বার্ড ফ্লু কিংবা অ্যানথ্রাক্স আতঙ্কে ব্যাহত হয়েছে উৎপাদন। মাংস, ডিম কিংবা দুধের দাম আকাশ ছুঁয়েছে অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতায়। আলোচনার টেবিলেই থমকে গেছে বিদেশ থেকে হিমায়িত মাংস আমদানির উদ্যোগ। কোরবানির পশুগুলো যেটি আসে সেটি হলো কোরবানির সময় তার যে রিচুয়াল যে প্রয়োজন, একই সাথে চামড়ার যে একটি চাহিদা এবং মাংসের চাহিদা, এই সবগুলো চাহিদার এর সাথে এর একটা সম্পর্ক রয়েছে। আমরা যেটি একটু হলো আশঙ্কা করেছি এবং সে আশঙ্কাটি আগামীতে হয়তো আরও জোরদার হবে, সেটা হলো ভারত থেকে যে বিভিন্ন কারণে যে এখন বাংলাদেশে গরু আসা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বা আসছে না, সেটি আগামীতে বাংলাদেশ কিভাবে এটিকে ম্যানেজ করবে সেই বিষয়টি। একটি হতে পারে যে বাংলাদেশ গবাদি পশুর ক্ষেত্রে বিকল্প উৎসগুলো খুঁজে দেখতে পারে। তবে প্রদীপের নিচে এখনও গাঢ় অন্ধকার। নিষেধাজ্ঞা থাকলেও প্রতি বছর পশু মোটাতাজাকরণে ঔষধের ব্যবহার যেন রেওয়াজে পরিণত হয়েছে। এজন্য কোরবানির 7 থেকে 8 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করেন সাধারণ খামারিরা। নজরদারির অভাবে ব্যবসায়ীদের হাত ঘুরে এসব ট্যাবলেট কিংবা ইনজেকশন খুব সহজেই পৌঁছে যায় তাদের কাছে। কোরবানি উপলক্ষে চলতি বছর প্রায় 30 লাখ গরু মোটাতাজা করার উদ্যোগ নেয় অসাধু ব্যবসায়ীরা। চিকিৎসকের পরামর্শ ছাড়াই ভিটামিনের নামে পশুতে ডেক্সামিথাজন বা বেনিনসোলন হরমোন প্রয়োগের অভিযোগ পায় প্রাণী সম্পদ অধিদপ্তর। ঈদের আগে তাই গ্রামে দেখা মেলে হাতুড়ে ডাক্তারদের। চটকদার বিজ্ঞাপন দেখিয়ে প্রশাসনকে এড়িয়ে ঔষধ ব্যবহারে উৎসাহ দেন তারা। গোখাদ্যের চড়া দাম কিংবা ব্যাংকের ঋণ মাথায় নিয়ে বাড়তি লাভের আশায় তাদের ফাঁদে পা দেন অনেক গৃহস্থ ও খামারি। লাইসেন্স বলতে হচ্ছে আমার প্রশিক্ষণ আছে যুব উন্নয়ন। যুব উন্নয়নে প্রশিক্ষণে কি চিকিৎসা করা যায়?
না, এমনি সাধারণত দেখা যায়, এখানে চিকিৎসা করা যায় না। আপনি তো চিকিৎসা করতেছেন? চিকিৎসাতে হালকা পাতলা ঠান্ডার জন্য এই ছাগল দেখলাম। গ্রামে আছে এরকম, এই যে একটা কোম্পানি একটা ফিড তৈরি করেছে, এই ফিড এমন একটা প্রয়োজন, এই যে গরু আগামীতে আমরা হয়তো রাখবো, এই গরু তো ফিড খাওয়ানো এখন যাবে না, এই গরু আগামীতে এখন ফিড খাওয়ালে এই গরু আগামী সিজন আসবেই না। তবে সঠিকভাবে যত্ন আত্তি করেও লাভের দেখা পাচ্ছেন অনেক সচেতন ব্যবসায়ী। প্রয়োজনীয় ভ্যাকসিন ব্যবহারের পর পশু প্রাকৃতিক উপায়ে মোটা তাজা হচ্ছে তাদের খামারে, পরে বিক্রিও হচ্ছে চড়া দামে। 4 মাস আগের থেকে আমরা কুটাটা ভুসি এগুলি কুটা কাটিয়া এরপরে দিই গরুর সামনে দিই খায়, এরপরে আবার খোল ভুসি দিয়া মিলাই টিলাই এরপর আবার পানি দিয়া খাওয়াইয়া এরপরে রেস্ট নেয়। খুরা রোগ নামে একটা রোগ আছে, এটা একটা সমস্যা হয়, তাৎক্ষণিক আমরা গরু ক্রয়ের পরেই আমরা এই খুরা রোগের টিকা আরও অন্যান্য যে রোগের যে টিকা এখন আছে সেগুলো আমরা প্রয়োগ করি। একজন খামারি সে কিন্তু শিওর না যে তার গরুটা ঈদের সময় বিক্রি হবে, তার এই গরুটা আবার ব্যাক হতে পারে, আবার খামারে আসতে পারে। কারণ খামারে আসার পরে এই গরুটা যদি ওইরকম কোনো মোটা তাজা প্রক্রিয়ার মধ্যে থাকে তাহলে কিন্তু এই গরুটা বেশি টিকসই হবে না, এটার লাইফ যে কোনো সময় বিপন্ন হতে পারে। রাজধানী কিংবা রাজধানীর বাইরে এমন পশুর হাটকে ঘিরে প্রতি বছরই গড়ে ওঠে বেশ কিছু মৌসুমি পেশা। এর সুবাদে সেবা যেমন মিলে, ঠিক তেমনিভাবে তাকে জড়িয়ে অর্থের লেনদেনকেও খুব বেশি এড়িয়ে যাবার সুযোগ নেই। দর্শক, উৎসব ও অর্থনীতির এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো সেই সব মৌসুমি পেশাদারদের খবর। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত উৎসব ও অর্থনীতিতে। বাজারে আধুনিক সরঞ্জামের দাপটে বেশ যুদ্ধ করে অস্তিত্বের জানান দিতে হচ্ছে দেশের কামারদের। প্রায় সারা বছরই গুনতে হচ্ছে লোকসান, তাই কোরবানি ঈদের আগে কিছুটা বাড়তি আয়ের আশা তাদের সবসময় থাকে। কিন্তু কয়লা ও লোহার চড়া বাজারে তাদের সেই স্বপ্ন কিছুটা ফিকে হয়ে পড়েছে। গনগনে কয়লায় লোহার টুকরা গরম হবার অপেক্ষা, কিছুটা লালচে ভাব এলেই তাতে হাতুড়ি পিটিয়ে দেয়া হচ্ছে চাপাতি, ছুরি কিংবা বটির আদল। পানিতে ঠান্ডা করে স্বয়ংক্রিয় রেতে নিশ্চিত করা হচ্ছে থার। এমন ব্যস্ততা চলে ঈদের দিন ভোর পর্যন্ত। লোহার দাম ঠিক আছে, কয়লার দামটা বাড়তি। ব্যবসায় লাভ হয়? ব্যবসায় লাভ কম, সীমিত লাভ। আবার কোনো মালে লাভ হয়, কোনো মালে লাভ হয় না, চালান দামে দেওয়ার লাগে। স্থানীয় বাজার থেকে লোহা সংগ্রহের পর যন্ত্র তৈরির কর্মযজ্ঞ শুরু হয় কোরবানির অন্তত 20 দিন আগে। প্রতি দা 120 ও চাপাতি 400 টাকা দরে ডজনের হিসাবে কিনে নিয়ে যান পাইকারি ব্যবসায়ীরা। খুচরা ক্রেতাদের গুনতে হয় কিছুটা বাড়তি অর্থ। চাকু ছুরি খুব ভালো, খুব গ্যারান্টি দেওয়া জিনিস, মানে লোহা কাটা যায়, এত জিনিস ভালো। এবার দাম কিরকম? আগের চেয়ে সস্তাই লাগে, গতবার যা নিয়েছি আর চেয়ে একটু কমই পাওয়া গেল। পাবলিকে মাল কিনতে পারে না, মালের দাম বেশি, এর লেগে পাবলিকের মাল কিনতে পারে। একটা চা বাড়ি যদি 400 টাকা দাম চাই, হারা কয় 200 টাকা 250 টাকা। একটা চা বাড়ি বানিয়ে 200 টাকা লোহাই লাগে, কেমনে 200 টাকা দাম চা বাড়ি বেশি। কোরবানির মৌসুমে 80 থেকে 90 হাজার টাকার বেচা কেনা হয় এক একটি কামারশালায়। তবে টিকতে না পেরে এদের অনেকেই নাম লিখিয়েছেন অন্য পেশায়। বিদেশি ভাষার অনুকরণে আদি ঢাকায় তাদের বলা হতো কাটনেওয়ালা। সময়ের বিবর্তনে এসব মাংসের কারিগরদের পরিচয় এসে স্থির হয়েছে কসাই নামে। বংশ পরম্পরায় সারা বছরই এই পেশা ধরে রেখেছেন অনেক পরিবার। তবে কোরবানির সময় দেখা মেলে কিছু মৌসুমি কসাইয়ের। বাড়তি আয়ের আশায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মূলত শহরে এসে ভিড় জমান তারা। 4 থেকে 5 জনের দলে ভাগ হয়ে বাড়ি বাড়ি গিয়ে খুঁজে নেন পশুর মাংস কাটার চুক্তি। সারা বছরই মাংসের দোকানে ব্যস্ত পেশাদার কসাইরা। কোরবানির আগে এদের কদর মূলত অভিজাত এলাকায়। বাজারে বসেই কাজের বুকিং হয়ে যায় ঈদের মাসখানেক আগে। হাজারে 150 থেকে 200 টাকা হিসেবে মাংস কাটার চুক্তি নেন তারা। মাঝারি আকারের একটি গরু প্রস্তুত করতে পেশাদার 2 জন কসাই সময় নেন গড়ে 40 মিনিট থেকে 1 ঘন্টা। খাসির ক্ষেত্রে একই সময় নেন মাত্র 1 জন।
পরিসংখ্যান বলছে ঈদের বাজারে পিক বা অফ পিক হিসেবে দিনে ন্যূনতম 10,000 টাকা আয় করেন এক একজন। এলাকা ভেদে তাদের কাজে নেতৃত্ব দেন রাজকসাই। আমরা কাজ জানি, প্রশাসন জানি, সুন্দর মতো কাজ করি যাতে দেশের চামড়া ক্ষতি না হয়। আর রিস্কাওয়ালারা কাজ করে, বছরে একদিন কাজ করে যারা, তারা মনে করেন চামড়া নষ্ট করে ফেলে, দেশের শিল্প তো নষ্ট হয়ে যেতে। আমরা 5টা গরু কাটি 1200 টাকা করে। সাহেবরা আমাদের কাছে আসে, আমরা ওনার সাথে কথাবার্তা বললে, আমরা ওনাদের সাথে কথা মিললে আমরা কাজ করে সোজা হিসাব করি। কোরবানির আগে পশুর খাবারের বেচা কেনাও নেহায়েত কম হয় না। হাটের আশেপাশে হৈল, ভুসি, ঘাস কিংবা খড়ের গাদা নিয়ে মৌসুমি ব্যবসায় নেমে পড়েন অনেক নিম্নজীবী। এলাকাভেদে অনেক ক্ষেত্রে খাবার বিক্রি হয় ভ্যান গাড়িতে ফেরি করে। প্রতি আঁটিতে লাভ হয় সর্বোচ্চ 3 থেকে 4 টাকা। এখানেই শেষ নয়, মাংস কাটার প্রস্তুতিকে ঘিরে বেচাকেনা বাড়ে চাটাই, টুকরি ও কাঠের গুঁড়ির। প্রতিটির জন্য গুনতে হয় 80 থেকে 120 টাকা। ধর্মীয় উৎসবের গণ্ডি পেরিয়ে ঈদুল আজহার সরাসরি প্রভাব অর্থনীতির পথ চলায়। বাজার ব্যবস্থায় কখনো দেখা মেলে লাভের, লোকসানও গুনতে হয় হরহামেশা। তবে কাগজে কলমের সব হিসেবকে ছাড়িয়ে যায় আত্মত্যাগের আদর্শের বিশালতা। দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। দেশের আমিষের চাহিদা মেটাতে এখনই দরকার কার্যকর উদ্যোগ। একসময় কৃষিপ্রধান বাংলাদেশের কোরবানির পশুর চাহিদা মিটত গৃহস্থের বাড়ি থেকে। এরপর জনসংখ্যার সাথে বেড়েছে পশুর চাহিদা। তবে তা মেটাতে প্রতিবেশীর উপর নির্ভরতা আসলে কতটা যৌক্তিক তা নিয়ে বিতর্ক রয়েছে নানা মহলে। এমন অবস্থায় আগামীতে সরকারি প্রণোদনায় গবাদি পশুপালনে এগিয়ে আসবেন নতুন নতুন উদ্যোক্তারা। সে আশায় শুভ বিদায়।